সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বিএনপি ভীত বলে আবল তাবল বলছেন আওয়ামী লীগ নেতারা। দেশের সার্বভৌমত্ব নিয়ে তাদের মাথা ব্যথার কারণ নেই। বিএনপি কুকি চীনের সঙ্গে মিশেছে বলে মন্তব্য। বিএনপি বলছে সরকারের কাছে বিরোধীদের ব্যাপারে তথ্য থাকলেও সন্ত্রাসীদের ব্যাপারে বেখবর, ইটের উপর ইট গেঁথে আন্দোলনের সাফল্য আনার প্রত্যয়। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির খবর বেখবর, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঈদে বাড়ি ফেরার আমেজ, যাত্রী বোঝাই করেই ছেড়েছে প্রতিটি লঞ্চ। রেলপথে স্বস্তির যাত্রা, সড়কেও নেই চিরচেনা যানজট। এলেঙ্গা রংপুর মহাসড়কে 8টি ওভারপাস ও 2টি সেতু উদ্বোধন। পাহাড়ে হামলায় নেপথ্যের কারিগরদের শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কুকি চীনের সঙ্গে আবারও আলোচনার ইঙ্গিত। অস্ত্র এসেছে পাশের দেশ থেকে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। নগরে এপ্রিলের গরমের দাপট, রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। রাজধানীর মিরপুরে পানির সংকট চরমে, মান্ধাতা আমলের সরবরাহ লাইনে চলছে ওয়াসা। ঘোষণা দিয়েও হলো না সিভিল এভিয়েশনের কাছে শাহজালালের 3rd টার্মিনাল হস্তান্তর। 5% কাজ বাকি থাকায় পেছালো 6 মাস, বাড়বে না ব্যয়। এবং হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ শবে কদর, মসজিদে মসজিদে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। চোখের জল ফেলে স্রষ্টার অনুগ্রহ কামনা, পরিবার ও দেশের মঙ্গল কামনায় দোয়া। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনা শিরোনাম রাজনীতির খবর বেখবর, কুকি চীন প্রসঙ্গ। আওয়ামী লীগ বিএনপি দু দলের নেতারা আজকে কথা বলছেন। এ নিয়েও অন্যান্য যেরকম ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতারা পরস্পরকে দোষারোপ করেন, বক্তব্য পাল্টা বক্তব্য দেন, এ নিয়েও আছে পরস্পর দোষারোপ, একে অপরকে দায়ী করছেন। এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করবো। সৌরভ, আপনাকে দিয়ে শুরু করছি। বলছি খবর বেখবর, রাজনীতির খবর বেখবর শিরোনাম। আপনি দেখুন, যেটি আমি শুরুতে বলছিলাম যে দেশের যে কোনো ইস্যু হলেই আওয়ামী লীগ বিএনপি পরস্পরকে দায়ী করে আসছে, এটি আমরা দেখে আসছি। এই যে কুকি চীনের সশস্ত্র হামলা, একজন ব্যাংক কর্মকর্তাকে ছিনতাই করে নিয়ে যাওয়া, তাকে উদ্ধার করা ইত্যাদি প্রসঙ্গ, আজকে মন্ত্রীরা সরকারের এবং আমাদের বিএনপি নেতারা এই জন্য পরস্পরকে দোষছেন। সরকারের দু একজন মন্ত্রী বলছেন যে বিএনপি কুকি চীনের সঙ্গে মিশেছে, বিএনপির মদদে কুকি চীন এই ধরনের সশস্ত্র কাজ করছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন যে বিরোধী রাজনৈতিক নেতাদের ব্যাপারে সরকারের কাছে তথ্য থাকলে এই ব্যাপারে কেন বেখবর। এ ব্যাপারে সরকারের মন্ত্রীদেরকে বিএনপির এক নেতার ভাষায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য মিলবে। আইনমন্ত্রী বলেছেন যে কোত্থেকে অস্ত্র পেয়েছে বা কী বিষয়, সেটি তিনি প্রয়োজনীয় তথ্য পেলে তারপর মন্তব্য করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পাশের দেশ থেকে এসেছে, পাশের দেশ কোনটি সেটি অবশ্য তিনি বলেননি। সবকিছু মিলিয়ে কি বলবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার দুই সভা আলোচককে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। মানে যে কোনো বিষয়ে, জি, এবং যে কোনো রাজনৈতিক বিষয়ে বিরোধ, রাজনৈতিক বিষয়ে কি বলে পাল্টাপাল্টি বক্তব্য, বিতর্ক, এগুলো হয়ে থাকে আমাদের দেশে। কিন্তু দেখেন, যখন রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যাংকে হামলা করেছে, ব্যাংকের একজন কর্মকর্তাকে অপহরণ করে নিয়েছে, থানায় হামলা করেছে এবং গোলাগুলি করেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে, তখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব, ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে, তারা পরস্পরকে অভিযুক্ত করছে না, শুধু এক ধরনের কি বলে বিদ্বেষ ছড়াচ্ছে, এক ধরনের মানে ন্যূনতম যে শ্রদ্ধাবোধ, ন্যূনতম যে কি বলে সম্মানবোধ করা, আর সেটি করছে না। অর্থাৎ মানুষ যে ভয়ে আছে, দেখুন রুমা এবং থানসি, এখানকার সাধারণ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে, কেউ বান্দরবানে গিয়ে আশ্রয় নিয়েছে, কেউ অন্যত্র। আর সেখানে আমাদের রাজনৈতিক নেতারা যে ভাষায় কথা বলছে পরস্পরকে, এটা তো মনে হচ্ছে যে কি বলে প্যালেস্টাইন এবং ইসরায়েলের নেতারাও এই ভাষায় কথা বলেন। সুতরাং আমি মনে করি যেটি এর থেকে বিরত থাকা উচিত। রাজনীতিকরা তো মানুষকে পথ দেখাবেন, মানুষকে আশ্বস্ত করবেন, অভয় দেবেন, কিন্তু এর থেকে মানুষ কি পাচ্ছে? সাধারণ এই ঈদের আগে এই ধরনের ঘটনা, এবং এটি তো
এই যে ধরেন কাউকে রিমান্ডে নিয়ে কথা বলা, রিমান্ডের কথা বলা, মানে এটা তো হঠকারী কথা বলা। আবার যে কোনো কুকিচিন একটি সন্ত্রাসী গোষ্ঠী, সরকারও স্বীকার করছে। সেই কুকিচিনের সাথে বিএনপিকে যোগ করা, বিএনপি আর কুকিচিন এক, তাহলে কুকিচিনের সাথে তো আওয়ামী লীগ সরকার আলোচনা করছে, তাহলে বিএনপির সাথে আলোচনা করতে অসুবিধা কি যদি একই হয়? মানে এটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে নিজের অপরাধ বা নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা উভয় পক্ষের। দেখুন, ভারতের কংগ্রেস এবং বিজেপি রাজনৈতিক মত পথ বা নীতি আদর্শ সব আলাদা, এবং একে অপরকে দেশীয় বিষয়ে, রাজনৈতিক বিষয়ে মানে তুলোধনা করতে ছাড়ে না। কিন্তু যখন চীনের সাথে সীমান্ত বিরোধ হলো, সীমান্তে সংঘর্ষ হলো, ভারতীয় বেশ কয়েকজন সৈনিক মারা গেল, তখন কিন্তু তারা এক হলো যে আমাদের জাতীয় স্বার্থ জড়িত এখানে, জাতীয় নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব, এক্ষেত্রে আমাদের এক হওয়া উচিত। কিন্তু আজকে বাংলাদেশের প্রধান দুটি দল কোনো বিষয়ে এক হতে পারে না। এমনকি আপনি একদিন শুনবেন যে কোনো দল যদি বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, অন্য দল বলবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। এরা মানে তা আমরা এর থেকে মানে আমরা কি পাবো এই রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে? আমি খুবই ব্যথিত, ক্ষুব্ধ, এবং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি এটি চালাতে থাকেন তবে ভবিষ্যতে তাদের রাজনীতি থাকবে না। জি, ধন্যবাদ। কাসার ভাই, অনেকগুলো কথা সৌরভ ভাই বলছেন, আমাদের সৌরভ ভাই একটি কথা বলছেন যে পরস্পরকে ঘায়েল করার জন্য একে অপরের বা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই মন্তব্য। কিন্তু আমি বলছি এসব কথাবার্তা যখন রাজনৈতিক দলের নেতারা বলেন তখন কি একের প্রতিপক্ষ ঘায়েল হয় নাকি লোক হাসে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহআলোচকবৃন্দ, সমিতির দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আপনার আলোচনার বিষয় রাজনীতির খবর বেখবর, কোনটা খবর কোনটা বেখবর। আসলে তো আলোচনা হচ্ছে বান্দরবনে অ্যাটাকের পর থেকে। দেখুন, এক সময় আমরা দেখেছি 80-র দশকে অরক্ষিত পাহাড়ে 3টা হিল ট্রেক্স, 400 ভূত ছিল যেখানে পর্যটকরা যেতে পারতো না, পারমিশন লাগতো, বা প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার কথা শুনতাম। এখন কিন্তু আর দুর্গম পাহাড়ি এলাকা বলা যাবে না। যোগাযোগ নেটওয়ার্ক কিন্তু আওয়ামী লীগ সরকার 3টা পাহাড়ি এলাকায় করেছেন, মোবাইল নেটওয়ার্ক করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তারপর আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি কিছু কিছু এলাকায় হেলিকপ্টারে ব্যালট পেপার নিতে হয়েছে। তার মানে আছে কিছু এখনো দুর্গম এলাকা। এবং আমরা মনে করি 97 সালে শান্তি চুক্তির পর বড় বড় গোষ্ঠী যারা, এখানে তো কয়েকশো গোষ্ঠী আছে ছোট, এবং এই কেএনএফ কিন্তু একটা ছোট নৃগোষ্ঠী, একেবারেই ছোট। ওনারা হয়তো একটা ঘটনা ঘটিয়েছেন আলোচনায় আসার জন্য বা যেভাবে আসার জন্য, কিন্তু লক্ষ্য করে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ওই ব্যাংকের ম্যানেজারকে, সোনালী ব্যাংকের ম্যানেজারকে রিকভারি করা হয়েছে। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, ঘটনার পরের দিন পুলিশ প্রধান আইজিপি গিয়েছেন, বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু সশস্ত্র বাহিনী সহ যৌথ বাহিনী এখনও এলাকায় কাজ করছে। আমরা শুধু এটা না, আমরা দেখেছি জঙ্গিবাদও মাথাচাড়ায় উঠেছিল, আমরা নির্মূল করতে পারি নাই, কিন্তু নিয়ন্ত্রণে আছে। এই সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে এটা কিন্তু সরকার ইতিমধ্যে, আজকে নিউজে দেখেছেন, ওখানের জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হয়ে আসছে, এটা আমরা নিউজে দেখেছি। এখন এইটা নিয়ে সরকারের ব্যর্থতা, সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, আমরা নানাবিধ কথা শুনছি, তাই না? এখন এই যেহেতু এখন কিন্তু এই পাহাড়ি এলাকায় প্রচুর পর্যটকও যাচ্ছে, দেশি বিদেশি, এটা তো আমরা নষ্ট দিতে পারি না। কক্সবাজারের পাশাপাশি এখন এই পাহাড়ি এলাকায় অনেকে যাচ্ছেন, কিন্তু আমরা আজকে দেখলাম এটাকে একটা ইস্যু করতে চায়, ইস্যু করেন, যেটা সৌরভ ভাই বললেন যে ইস্যু তো অনেক ব্যাপারই করা যায়, কিন্তু এটা নিয়ে ইস্যু করা বোধহয় ঠিক লক্ষ্য করে দেখেছেন অন্যান্য বড় বড় যে শান্তি বাহিনী এরা কিন্তু এটার পক্ষে না, পক্ষে না। কিন্তু কাসর, আমি বলছি, আপনি যদি বলছেন না ইস্যু করতে চায়, তো এখন আপনাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ইস্যু করতে চায় বলেই কি আপনারাও পাল্টা তাদেরকে এটার জন্য দোষারোপ করছেন বা তাদের সঙ্গে যোগসাজশের কথা বলছেন? না, আজকে বিএনপির সিনিয়র যুগ্ম সচিবের যে বক্তব্য শুনলাম, এটা তো হাস্যকরের মতো।
জি। উনি একটা দায়িত্ব পদের থেকে কিন্তু এই কথাটা বলতে পারেন না, হুম। যে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে রিমান্ডে নেন সব, এটা খুব লজ্জাস্কর একটা ব্যাপার। হুম। এটা কথা বলবেন ঠিক আছে, কিন্তু কথা কিন্তু একটা মাত্রা থাকা দরকার। এই ধরনের কথা আমরা প্রত্যাশা করি না। জি, ধন্যবাদ আপনাকে। শামীম ভাই, ধরুন এই একটা ইস্যু নয় যেটি দিয়ে আমি শুরু করেছিলাম, মোটামুটি সব ইস্যুতেই বা সৌরভ ভাইও যে কথাটি বলছিলেন যে একদল যদি বলে সূর্য পূর্বে উঠেছে, আর আরেক দল হয়তো বা পশ্চিমে বলবে, এরকমটাই একটা বাস্তবতা দাঁড়িয়েছে। কিন্তু আমি বলতে চাইছি এটি তো একটা, কিন্তু গত কয়েক দশকের চিত্র যদি দেখেন, মানে ক্রমান্বয়ে আমাদের রাজনৈতিক দূরত্বটা শুধু বেড়েছে এই নয়, মানে রাজনৈতিক নেতারা পরস্পরের উদ্দেশ্যে কথা বলার সময় একেবারেই সৌজন্যতাও বিসর্জন দিচ্ছেন, এরকম শব্দ চয়নও করছেন। এটা তো ধরেন একটা মতের পার্থক্য, আদর্শের পার্থক্য ইত্যাদি থাকবেই, এবং ইত্যাদি আছে বলেই তো সবাই আলাদা দল, কিন্তু একেবারে শিষ্টাচারটুকু কি থাকবে না? থাকার মতো পরিবেশ নাই, এবং এটার জন্য তিনটি দলই দায়ী। 18 সালে বিএনপি ভোটে আসলো, হুম। এসে মাত্র 7টি বা 6টি আসন পেল। এরপরে কিভাবে আপনি আশা করেন সেই বিএনপি আওয়ামী লীগ নিয়ে কথা বললে খুব শ্রদ্ধাভাবে কথা বলবে? সম্পর্ক যেখানে যেখানে উত্তরণ ঘটানোর সুযোগ ছিল, আওয়ামী লীগ সেরকম কোনো একটি জায়গাতে সম্পর্ক উত্তরণের কোনো চেষ্টা করেনি। আওয়ামী লীগ একটা কনফিডেন্ট দল, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী খুবই আয়রন হ্যান্ডে দেশ চালাচ্ছেন, দল চালাচ্ছেন, এবং তার অনেক সাফল্য আছে, কোনো সন্দেহ নেই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। উনি সেই সময় যখন জঙ্গিবাদ শুরু হলো, উনি কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করতে পেরেছেন। বাংলাদেশে ঈর্ষণীয় সাফল্য ছিল, অস্বীকার করা যাবে না। কিন্তু তারপরও 20-30 বছরের সাইকেলে একটা দেশে এমন কিছু ক্রাইসিস আসে যেখানে সর্বদলীয় ঐক্যমত লাগে, সেখানে আভ্যন্তরীণ ঐক্যমত লাগে। আভ্যন্তরীণ ঐক্যমত ছাড়া সেই সমস্যাগুলো সমাধান করা যায় না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো, তখন তো নেভিলে চেম্বারলিনকে সরিয়ে চার্চিলকে লেবার পার্টি, চার্চিল ওয়াজ মেম্বার অফ কনজারভেটিভ পার্টি, লেবার পার্টির সমর্থনে চার্চিল কিন্তু প্রাইম মিনিস্টার হলো এবং পৃথিবীকে সে সেভড করলো ফ্রম নাৎসিজম। তখন কিন্তু দুই দল এক হয়ে গিয়েছিল। বাংলাদেশে এরকম ক্রাইসিস হলে দুই দল তো এক হবে না। বিএনপি চিন্তা করবে যে এর মাধ্যমে আওয়ামী লীগের পতন হোক, দেশেরও ক্ষতি হোক, বাট আওয়ামী লীগের পতন হোক। কেন চাবে? কারণ তাদের নেত্রীকে 2 বছর জেলে রাখা হয়েছে। কেন চাবে? কারণ তাদের 40-50-60 হাজার লোকের নামে মামলা আছে, এবং তারা ইফতার বাড়ি করতে গেলেও ডিস্টারবেন্স হয়েছে। এখন অবশ্য সরকার টলারেন্ট স্টেজে আছে। তো আমি মনে করি এখানে সবচেয়ে বেশি প্রয়োজন এই কুকিচিনের ঘটনাটা বম কমিউনিটির খ্রিস্টান কমিউনিটি, এবং দুঃখের বিষয়, কষ্টের বিষয়, লজ্জার বিষয় হচ্ছে তারা বাংলাদেশের টেরিটরি নিয়ে ম্যাপ করেছে, বান্দরবন এবং রাঙ্গামাটি এবং সিলেটেও তারা কিছুটা অ্যাক্টিভিটিস আছে, এবং সেটা খ্রিস্টান কমিউনিটি, এবং তাদের একটা মিলিটারি উইংও হচ্ছে কেএনএফ এর মিলিটারি হচ্ছে ক্যারেন। তো দুটো বক্তব্য তো খুব ডেঞ্জারাস। একটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, কুকিচিনের আর কোনো অন্যায় বরদাস্ত করা হবে না, অর্থাৎ উনি জানান দিলেন যে কুকিচিন এখানে আছে, তারা ডিস্টার্ব করছে, আমাদের দমন করতে হবে। এটা খারাপ সাইন না, আবার একটা রিফ্লেকশন এবং একটা ডিক্লারেশন। আর পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, প্রতিবেশী দেশের সন্ত্রাসী দলের সহযোগিতা, প্রতিবেশীদের বলতে কি উনি মায়ানমার বুঝিয়েছেন? হয়তো মায়ানমার বুঝিয়েছেন, কারণ ক্যারেন উইংটা তো মায়ানমার অ্যাক্টিভ। আরেকটা হতে পারে 7 সিস্টার। ভারতের তো সবসময়ই কনসার্ন হচ্ছে 7 সিস্টার আর 1 ব্রাদার হলো সিকিম। তো ব্রাদারের সাথে ভারত অনেক আগেই সমস্যার সমাধান করে ফেলেছে। এই 7 সিস্টারের খ্রিশ্চান এবং ডিফারেন্ট দেখতে কিছু লোকগুলো কখনোই ভারতের মূলধারায় ছিল না, এবং বাংলাদেশের বর্ডার ঘিরে ঘিরে এদের বসবাস, একটা উইং আছে এদের। যদিও 2014 সালের ভোটে দেখা গেছে 80% টার্ন আউট হয়েছে ওইসব এলাকা, অর্থাৎ মূলধারায় তারা আনার চেষ্টা করছে। দেখেন, অনুপ চেটিয়াকে তো বাংলাদেশে অ্যারেস্ট করা হলো, এবং 14 সালের ভোটের পরে তাকে ফেরত পাঠানো হলো। তাকে কিন্তু ভারত সরকার কিন্তু জেলে নেয়নি, তাকে ইলেকটেড প্রসেসে নিয়ে আসছে। চারু মজুমদারকে কিন্তু শেষ জীবনের ইলেকশনে এনকারেজ করে, যদি উনি হেরেছেন। তো সেখানে ভারতের একটা বড় কনসার্ন হচ্ছে এই 7 সিস্টারের যে টেরোরিস্ট দলগুলো আছে, এই যে ন্যাশনাল লিবারেশন কাউন্সিল অফ তানিল্যান্ড অরুণাচলে, জমি রেভলিউশন আর্মি, হামার পিপলস কনভেনশন সেক্রেটারি ডেমোক্রেসি, মুলটা হচ্ছে পুরোপুরি ইসলামিক সংগঠন আসামের, ইউপিডিএস, কেএনএলএফ এবং অফকোর্স উলফা। এদের মধ্যে 50% বা অনেকগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে, কিছু সক্রিয় আছে। আরেকটা প্রবলেম হচ্ছে, ভারতে যখন আপনি সিএএ করলেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সিটিজেনশিপ হওয়ার কারণে একদম লজিক্যালি প্রায় কয়েক কোটি মুসলমান ব্রিগেড সিটিজেন হয়ে গেছে। কয়েক কোটি মুসলমান প্র্যাকটিক্যালি নো ম্যানস ল্যান্ডে চলে গেছে। তারা বাংলাদেশ নেবে না, তাদেরকে পাকিস্তান নেবে না, কিন্তু তারা ভারতের নাগরিকত্ব পাবে না, যদিও এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই মুসলিম সেন্টিমেন্টটাও কিন্তু রিপারকাশন হবে, র্যামিফিকেশন হবে এই জায়গাটায়। আর এই যে ভারত বাংলাদেশ
বা নেপাল বা চায়না, এই জায়গাটা অনেক উন্নয়ন, অ্যাফ্লুয়েন্সটা অনেক বেশি। কত টাইম ইজ ফর এশিয়া, এখন বলা হচ্ছে দ্য ফিউচার ইজ এশিয়া অ্যান্ড টাইম ইজ ফর এশিয়া। এটা পেছনে কারণ কি, দীর্ঘদিন এখানে কোনো বড় যুদ্ধ হয়নি। অনেক স্টেক হোল্ডার চাবে এখানে একটা যুদ্ধ হোক, এখানে একটা নাক গলানোর সুযোগ আসুক, এখানে একটা ইন্টারফারেন্সের সুযোগ হোক, এখানকার ইকোনমিক গ্রোথটাকে হ্যাং করে দেওয়া হোক। তো বাংলাদেশের এই ছোট ইস্যুটা শুধু যে ছোট ইস্যু এটা আমি মনে করি না, এবং এই ইস্যুতেও তো জাতীয় ডাক দেওয়া উচিত। আমরা মনে করি মিলিটারি অ্যাপ্রোচে গিয়েছে এবং সেখানে র্যাব, পুলিশ, বিজিপি, আর্মি একসাথে কাজ করছে। কতটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে, কতটা সিরিয়াস হয়ে গেছে যে এই 4টা উইংকে যেতে হচ্ছে। সেখানে তো একটা ন্যাশনাল ডায়ালগ, ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকতে হবে এবং বিএনপিকেও বুঝতে হবে যে দেশের সোভারেন্টি যেখানে আসবে সেখানে কোনো পলিটিক্স করার সুযোগ নেই। বিএনপিকে অবশ্যই এই বিষয়ে তাদের দলীয় সিদ্ধান্ত নিতে হবে যে দেশের সোভারেন্টি নিয়ে যেখানে ইস্যু আছে, আমার দেশের টেরিটরি যেখানে অন্য কেউ দেখানোর চেষ্টা করছে, সেখানে সরকারকে সাধুবাদ জানানো উচিত। বাংলাদেশ ইস্যুতে যখন যুদ্ধ হলো তখন ইন্দিরা গান্ধীকে অল থ্রু সাপোর্ট দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, অল থ্রু, এবং সম্মাননা জানিয়েছে পার্লামেন্টে যে আপনি একটা সাহসী কাজ করেছেন দেশের স্বার্থে এবং মানবাধিকারের স্বার্থে। বিএনপির উচিত অন্তত এই ইস্যুতে আমি মনে করি সরকারকে সহযোগিতা করা এবং উৎসাহ দেয়া। সরকারেরও উচিত এই ইস্যুতে একটা ন্যাশনাল ঐক্যের চেষ্টা করা। জিয়ার আমলে বা এরশাদ আমলে কিন্তু পাহাড়ি সমস্যা ছিল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে এটা হ্যান্ডেল করেছে, অত্যন্ত সাহসিকতার সাথে। কোনো পুশ ইন হয়নি, কোনো পুশব্যাক হয়নি, এবং রোহিঙ্গার সমস্যা কখনো সেখানে বাড়তেই দেয়নি, এনকারেজ হয়নি। মায়ানমার কখনো সাহসী পায়নি যে আমি শত শত রোহিঙ্গাকে নিয়ে বাংলাদেশে প্লেস করব। এখন কেন সাহস পেল? সেইখানে একটা ম্যান্ডেট সমস্যা, একটা ঐক্যমতের সমস্যা, একটা হেজিমোনিয়াল গভর্নমেন্ট, একটা কম্পারেটিভলি উইক গভর্নমেন্ট যে আছে, এটা রোহিঙ্গার ওখানে যারা প্রবলেম ক্রিয়েট করছে তারাও বুঝতে পেরেছে। এবং এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই আমাদের একটা আভ্যন্তরীণ ঐক্যমত লাগবে। এই ইস্যুটা আর আওয়ামী লীগের মধ্যে নাই, ইভেন বাংলাদেশের মধ্যেও নাই। যে ইস্যুটা শুধু বাংলাদেশ লিডারশিপটা শেখ হাসিনাকেই দিতে হবে, কিন্তু একটা মোরাললেস ঐক্যমত, মোরাললেস জনমত তাকে তৈরি করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সৌরভ ভাই, যে প্রশ্ন আমি শামীম ভাইকে করেছিলাম এটা আমিও একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আপনি রাজনীতিটা দীর্ঘ কয়েক দশক ধরে খুব কাছে থেকে দেখছেন, ওভারঅল মানে বাংলাদেশের রাজনীতির কথা বলছি, কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। কিন্তু ব্যাপারটা শামীম ভাই কিছুটা বলছেন, যদি বিএনপি যখন নির্বাচনে এসে 7টা সিট পায় বা বিএনপির ভাষায় যখন তারা সরকারের রোষানলে থাকে, তখন এরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি বলতে চাইছি, ধরুন এটি তো 1 বছর আর 2 বছরের কথা না, মানে ক্রমান্বয়ে আমরা এই জায়গায় এসেছি। তো এই জায়গাগুলো বাড়লো কেন? একটা কারণ শামীম ভাই বলছেন, সঙ্গে আরেকটা কারণ আমি যুক্ত করে দিতে পারি 2004 সালের 21শে আগস্টের ঘটনা। এটিও একটি নিয়ামক হিসেবে কাজ করেছে। তো তারপরেও এটার কমানোর কোনো উপায় কি আছে? না, উপায় আছে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি কমাতে চায়, এবং সেখানে গণতন্ত্র হচ্ছে পূর্ব শর্ত, যে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এবং সেখানে সব দলের, সব মতের, সব সংগঠনের গণতান্ত্রিক অনুশীলন, ভোট ইত্যাদির নিশ্চয়তা থাকতে হবে। এখন রাষ্ট্রটা তো মানুষের, জনগণের, 17 কোটি মানুষের। এখন 17 কোটি মানুষের যদি এমন হতো যে 17 কোটি মানুষকেই আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করে, তাহলে আর কোনো সমস্যা ছিল না। যেটি চীনে আছে, রাশিয়ায় আছে, রাশিয়ায় যদিও বিরোধী দল আছে, যে এখানে অন্য কোনো দল নেই, আওয়ামী লীগই আছে। যদি আমরা বহুদলীয় গণতন্ত্র মানি, তাহলে কিন্তু অন্যেরও যে মত আছে, দ্বিমত করার তার অধিকার আছে, সেটি মেনে নিতে হবে। এখন জাতীয় ঐকমত্য তো হতে পারে না। আপনি যে বললেন যে 2004 সালের যে 21শে আগস্টের গ্রেনেড হামলা খুবই জঘন্য ঘটনা, এবং এই হামলা কারা করেছে তা চিহ্নিত হয়েছে, তাদের বিচার হয়েছে। এখন যে অপরাধ করেছে তাতে বিচার হয়েছে এখন, এবং কিন্তু এরকম না তো যে ধরুন বিএনপির সহায়তা ছিল, জঙ্গিরা এই কাজটি করেছে, সুতরাং বিএনপিকে নিষিদ্ধ করে দেয়। পার্লামেন্ট করতে পারে, আওয়ামী লীগের হাতে পার্লামেন্ট আছে। সেটা যতক্ষণ না করছে তখন দলকেই করে। 1975 সালে তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেই সেনাবাহিনীর যারা এই অপকর্ম করেছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তাদের বিচার হবে না পুরো সেনাবাহিনীকে তাদের বিচার হবে?
তার বিচার হয়েছে, কিন্তু যারা অপরাধ করেছে হুম। এ কারণে তো সেনাবাহিনী নিষিদ্ধ করে দেওয়া হয়, হুম। দেওয়া হয়েছে। তাহলে বিএনপির যারা যারা 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত তাদের বিচার হয়েছে, কিন্তু তার সেজন্য পুরো দল কি দেশের শত্রু হয়ে যাবে? না, দল দেশের দলকে- শত্রু হয়ে দলকে যাবে না খুনি সৌরভ হয়ে ভাই, কিন্তু যাবে। আমি যে জিনিসটা বলতে চাই, ধরুন এটা তো একটা রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দল। তো এখন ধর ফৌজদারি অপরাধ যেটি হয়েছে, ফৌজদারি অপরাধের ফৌজদারি ব্যবস্থায় বিচার হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে যে একটা প্রভাব পড়া, সেটা তো আর ফৌজদারি সেটা- কার্যবিধির মধ্যে সেটা আপনি সবসময় পড়ে। আওতায় এনে বিবেচনা মুক্তিযুদ্ধের করবেন না। স্বাধীনতার পর জি তখন তার বিএনপি ছিল না, জি তখন কি যারা মুক্তিযুদ্ধে জয়ী শক্তি এবং তখন স্বাধীনতা বিরোধী শক্তিও প্রকাশ্যে ছিল না, হুম। তারা কি এক হতে পারছিল? তারা কি একসঙ্গে থাকতে পারছিল? একসঙ্গে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে একমত হতে পারেছিল? এমনকি যে রাষ্ট্রীয় 4 মূলনীতির ব্যাপারেও মুক্তিযুদ্ধ করে যারা এসেছে ভিন্ন মত প্রকাশ করেছে, তারা মনে করেছে এটি হচ্ছে একটি বুর্জোয়া ব্যবস্থা, এর বিরুদ্ধে একটি মানে কি বলে সত্যিকার সমাজতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম করতে হবে এবং সেটা আওয়ামী লীগকে উৎখাত করা ছাড়া হবে না। সেটা তাদের রাজনীতি ছিল। এবং সামরিক বাহিনীর সদস্যরা যে 15ই আগস্ট ঘটাতে সুযোগ পেল, সেই রাজনৈতিক অস্থিরতা, তখনও কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষকে বা বিরোধী দলকে তার কথা শোনা বা তাকে স্পেস দেওয়া, তার সুযোগ করে দেওয়া সেটি দেয়নি। আজকেও কিন্তু এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আবার সেই আওয়ামী লীগই কিন্তু 72-74 যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছিল, যারা মনে করে আওয়ামী লীগের তখন ব্যর্থতার জন্য এরা দায়ী, তাদের কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক স্বার্থে আবার আওয়ামী লীগ সঙ্গে নিয়েছে। জি বুঝেছি আমি। সুতরাং রাজনৈতিক স্বার্থের বিষয়টি কিন্তু এখানে বড় হয়েছে, নীতি আদর্শ নয়। জি ধন্যবাদ। কাসর ভাই, মানে ব্যাপারটা হয়তো সৌরভ ভাই এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন যে ধরুন 21শে আগস্টের ঘটনাটা তো নৃশংস, সেটি কোনোভাবেই কেউ সমর্থন করে না, কিন্তু সৌরভ বলতে এটা তো বিচার হয়েছে। তাহলে সৌরভ ভাইয়ের ভাষায় বিচার হয়ে গেছে, তার মানে এটা তো একটা সুরাহা হলো। তা এখন বিএনপি কি রাজনৈতিকভাবে স্পেস পেতে পারে না? এখন বিএনপি কেন রাজনৈতিক চর্চায় কোণঠাসা অবস্থায় থাকবে? দেখুন, আমরা একটা আমরা রাজনৈতিক স্লোগান দিই, রক্তের উত্তরাধিকার। জি বঙ্গবন্ধু সপরিবার হত্যাকাণ্ডের বিচার হয়েছে। জি যারা গুলি করেছেন ছিলেন তারা, হুম। যারা ফিল্ডে ছিলেন। হুম। কিন্তু আমরা তো দাবি জানাচ্ছি হুম। এদের পিছনে কারা ছিল, কুশীলব কারা ছিল, আমাদের কিন্তু একটা দাবি আছে, যে দাবি আছে আপনাদের, তাদেরকে বের করা উচিত। দাবিটা কার কাছে? নিশ্চয়ই সরকারের কাছে। অবশ্যই আমরা তো একটা দল করি, হুম। তাই না? হুম। আচ্ছা। হ্যাঁ, আমাদের আইনমন্ত্রী বলেছেন সেই জন্য কাজ করতেছেন, সেটা আসবে। হুম। এবং আমরা তো সরাসরি বলতে পারি এটা কুশীলব জিয়াউর রহমান সাহেব ছিলেন, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা ছিলেন উনি তখন তাদেরকে প্রাইম পোস্টিং দিয়েছিলেন। দেখুন, রক্তের উত্তরাধিকার 21শে আগস্ট, তারেক রহমান কিন্তু টোটাল কুশীলব ছিলেন, উনি কিন্তু সবকিছু করেছেন। হুম। আজকে রাজনৈতিকভাবে ওনারা তারেক রহমানকে নেতা বানাতে চান, দেশে আসতে চান না, একটাই তো কারণ। হুম। এইগুলোর তো আমরা ভিকটিম। হুম। এবং দেখেন, আজকের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, ওনাকে কি হত্যা করার জন্য এরপর 19 বার অ্যাটেম্প হয়েছে না? হুম। আমরা তো 15 আগস্ট আসলে দেখি কোথাও না কোথাও ওনাকে অ্যাটাক করার জন্য পরিকল্পনা করা হয়, এবং সেই গোপালগঞ্জ অ্যাটাক করার চেষ্টা করা হয়, যেখানে মনে হয় যে বলা হয় তার ভূমি, কিন্তু সেখানে এটা হয়। ব্যারিস্টার শামীম পাটোয়ারি একটা কথা বলেছেন যে বিএনপি 6টা সিট পেয়েছে। হুম। আমার প্রথম কথা হলো, যারা নির্বাচন প্রক্রিয়া করেন একটা দলের, আমি দীর্ঘদিন এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, বিএনপি কি আসলে নির্বাচনটা করতে চেয়েছে? আমি 18 বাদ দিলাম। 2024 সালের নির্বাচন আমরা কিন্তু 2টা বৎসর লক্ষ্য করে দেখেছি, বিএনপি সাংগঠনিকভাবে উপজেলা, জেলা, বিভাগ, এগুলিতে কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিটিসকে চেষ্টা করেছে, সমাবেশ মহাসমাবেশ করেছে, এবং একটা ধারণা ছিল ওনারা নির্বাচনে পথে এগোচ্ছেন, এবং নির্বাচনটা সবার অংশগ্রহণে প্রতিনিধিমূলক হবে, এটা তো বাস্তবতা। কিন্তু আমরা কি দেখলাম? 28শে আগস্ট এমন একটা ঘটনা ঘটলো, 28শে অক্টোবর এমন একটা ঘটনা ঘটলো, তারা নির্বাচন থেকে মাঠ থেকে সরে গেলেন। নির্বাচন তো পরের কথা, 29 অক্টোবর থেকে কিন্তু কাউকে দেখা যায় নাই মাঠে, কাউকে, সবাইকে জেলে আমরা থাকতে দেই নাই, জেলে ঢুকে আমরা জেলে ঢুকাই দিছি। জি
দেখেন জেলে গড়ে 82 থেকে 86,000 কয়েদি থাকে, এটা তো 1,30,000 হয়ে যায় নাই। না। তাহলে কয় বুঝতাম হাজার হয়েছে সেটি 50,000 বিষয় কয়েদি নয়, বেড়ে গেছে, তাই না? কয় হাজার দিল্লি হয়েছে সেটি কিন্তু বিষয় না, একটা- বিএনপির একটা শীর্ষ সন্ধ্যাবেলা নেতৃত্ব একটা কেউ তো চার্ট বাইরে বেরোয়। ছিলেন না। সারা বাংলাদেশে কয়েদির সংখ্যা কত, সন্ধ্যাবেলা কিন্তু একটা রিপোর্ট হয়, জি, এটা কিন্তু 86 থেকে 1,30,000 হয়ে যায় না। 1,30,000 তাহলে বুঝতাম। নাকি কয় লাখ সেটা না, আমি বলতে চাচ্ছি কাউসার ভাই বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ তো বাইরে ছিলেন না, দেখুন, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আপনার সাহেব যদি ছাড়া। ইস্যু থাকে, জি, জনগণ সংগঠন থাকে, হুম। আর যে শীর্ষ নেতারা হুম। কেউ কি রাজনৈতিক মামলায় গিয়েছেন, ফৌজদারি মামলায় আপনি কি তাদেরকে ছেড়ে দেবেন? তাদেরকে বিচারে তো আনবেন না। রাজনৈতিক মামলা বলে তো আপনার পেনাল কোডেও কিছু নাই, ফৌজদারি কার্যবিধিতে কিছু দেখুন, নাই। এটা বুঝতে হবে, তাহলে কি আমরা এটা করবো না? জি, এখন আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমরা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়েছিলাম, হুম। আমরা দাঁড়াতে পারতেছিলাম না বিএনপি সন্ত্রাসীদের কমিশনারদের দাপটে। হুম। আর তখন তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী, আমরা কমপ্লেন করতে পারি না, আমাদের কমপ্লেন করতে হয় নির্বাচন কমিশনের কাছে। হুম। বাস্তবতা এটা। হুম। তো দেখলাম যে এরা তো কাউন্সিলর কমিশনার পাওয়ারফুল, হুম। এরা আওয়ামী লীগের মঞ্চ ভেঙে দিচ্ছে, দাঁড়াতে দিচ্ছে না। কোথায় ওনারা? ধন্যবাদ, ধন্যবাদ। শামীম ভাই, ধরুন আপনি যেটি বলছিলেন যে, দুইটা বিষয় তো আমরা আলোচনা করলাম, কিন্তু তারপরেও এই দুটো বিষয় মাথায় রেখে কাউসার ভাই কাউসার ভাইয়ের মতো ব্যাখ্যা দিয়েছেন, আমাদের সৌরভ ভাই একটি জায়গায় বিশ্লেষণ করেছেন, তারপরেও আলো তো আছে নিশ্চয়ই কোথাও। আলো তো থাকতেই হবে, কারণ বাংলাদেশ থাকবে, দেশ থাকবে, জনগণ থাকবে, আলোও থাকবে। আর যেটা রক্তের উত্তরাধিকার বললেন রিয়াজ ভাই, এটা তো আইয়ামের জাহিলিয়াতের যুগে ছিল, বংশ পরম্পরায় রক্তের প্রতিশোধ, 500 বছর, 200 বছর, 50 বছর, 5 জেনারেশন। ওখান থেকেই তো এই শবে কদরের রাত নবী করিম ইসলাম ওইটা বাদ দিলেন যে না, আর বংশ পরম্পরায় কোনো হবে না, ব্যক্তি টু ব্যক্তি শাস্তি হবে। 21শে আগস্ট ন্যাক্কারজনক ঘটনা, 21শে আগস্টের ঘটনাকে ডাইভার্ট করা ন্যাক্কারজনক ঘটনা সেই সময় বিএনপি করেছে। প্রথম আলো সেই সময় আওয়ামী লীগকে ম্যাসিভ সাপোর্ট দিয়েছে, জাতীয় পার্টি সেই সময় আওয়ামী লীগকে ম্যাসিভ সাপোর্ট দিয়েছে, সংসদে এই ঘটনা প্রতিবাদ করেছে। জনগণও কিন্তু আওয়ামী লীগকে এটার জবাব দিয়েছে 2008 সালে ভূমিধস বিজয়ের মাধ্যমে। আনএক্সপেক্টেড যে বিজয়টা আওয়ামী লীগ পেয়েছে, জনগণ কিন্তু ম্যাস ভোট দিয়েছে, প্রায় 250-60টি মতো আসন, ভুলে গেছি আমি, মাত্র 27টি পেয়েছিল মনে হয়, 29টি পেয়েছিল বিএনপি। 29 হ্যাঁ, 29টি। তো সেখানে এখন সেই জায়গা থেকে তো একটা ইনক্লুসিভনেস আনতে হবে। তো কুইন এলিজাবেথ ক্যাথলিক প্রোটেস্ট্যান্টকে এক করেছিলেন বলেই তো কুইন এলিজাবেথ হতে পেরেছিলেন। 6 জন গ্রেট মুঘল, একমাত্র আওরঙ্গজেব আনকম্প্রোমাইজিং ছিলেন ধর্ম বা অন্যান্য ইস্যুতে, ব্যাটেল ফিল্ডে তার মৃত্যু হয়েছে। বাকি 5 জনই কিন্তু দিল্লিতে, আগ্রায় অথবা লাহোরে তাদের বাসভবনে মৃত্যু হয়েছে। তো আমাদের এখন ক্ষমতায় থাকলে আপনার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনার সামনে যে অপশনগুলো থাকে এটা বিরোধী দলের থাকে না। জাতীয় পার্টি বিএনপির সামনে ঐক্যমতের কোনো অপশন নাই, এটা সরকারের আছে, সরকার সেটাকে সুযোগ লাগাতে হবে। শান্তি চুক্তি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, একলাফে কিন্তু অনেক দূর আমাদের এই প্রসেসটা এগিয়ে গিয়েছে, অনেক দূর। এবং নাথান বম, উনি তো ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন, এবং এমনটা হতে পারে যে শান্তি চুক্তির আন্ডারে যে কোটা সিস্টেম দেওয়া হয়েছে সেই কোটার অধীনে উনি পড়েছিলেন, হতে পারে। তাহলে আপনি একদিকে কোটা নেবেন, আরেকদিকে রাষ্ট্রকে অস্বীকার করবেন, তা তো হতে পারে না। তবে পাহাড়ি অঞ্চলে আমি অনেক গিয়েছি, পাহাড়িদের অনেকেই বাঙালিকে পছন্দ করে, পাহাড়িদের মধ্যেই পাহাড়িদের আবার টর্চার, নির্যাতন আছে। দেখা যাবে যে অনেক সন্ত্রাসী সংগঠন চাঁদা নিচ্ছে তাদের লোকাল কমিউনিটি, আভ্যন্তরীণ অনেক ব্যাপার আছে এবং আন্তঃগোত্রীয় ব্যাপার আছে। এইখানে যদি আমাদেরকে, যেমন এরশাদ স্যারের সময় উনি একটা বিশাল কমিউনিটিকে সেনাবাহিনীতে প্যারামিলিটারি নিয়ে আসছিলেন পার্বত্য চট্টগ্রামের, যে কারণে ওখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। এখন সরকারকে অবশ্যই ওখানকার যারা নিবাসী আছে তাদের আস্থা অর্জন করতে হবে, তাদের মধ্য থেকে এই ভয়েসটা আসা উচিত যে আমরা এই কুকিচিন বা এই ধরনের ডিস্টার্বেন্স এখানে চাচ্ছি না। ওরা দরিদ্র, ওদেরকে ইনক্লুসিভ ইকোট্যুরিজম, ওদেরকে কোটা সিস্টেম মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং তারা খুবই ভালো ট্যুরিজমে। তো সেই জিনিসগুলো কিন্তু সংসদে আমি অনেকবার বলেছি, কখনো হয়নি। যখন আপনি দারিদ্র থাকবেন, আইসোলেট থাকবেন, তখন আপনাকে এক্সপ্লয়েট করা খুব সহজ হবে, এবং ভারতও 7 সিস্টারে তাই হয়েছে। সেই জন্যই ভারত সেখানে মেইন স্ট্রিমিং করছে, বিজনেস বাড়াচ্ছে, তাদেরকে মূলধারায় নিয়ে আসছে। আমাদের পাহাড়িদেরকে আমরা মূলধারায় আনতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা, আরও আনতে হবে। শান্তি চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি, কিন্তু অনেকাংশেই হয়েছে। সেখানে একটা ক্লজ আছে যেটা খুব ডিস্টার্বিং, সেটা হচ্ছে যে বাঙালিরা ওখানে আর কেউ নতুন করে সেটেল হতে পারবে না। এটা খুব মানে একটা ঘনবসতিপূর্ণ দেশের জন্য ডিফিকাল্ট। এই সমস্ত জিনিসগুলো থেকে আমার মনে হয় একটা অন্তর্ভুক্তিমূলক ট্যুরিজম, অন্তর্ভুক্তিমূলক বিজনেস এবং পাহাড়িদের আস্থা অর্জনের চেষ্টা আমাদের করতে হবে। অনলি মিলিটারি অ্যাপ্রোচ এই সমস্যার সমাধান হবে না। জি, ধন্যবাদ। সৌরভ ভাই, একদম 30 সেকেন্ড, আপনি কোনো শেষ মন্তব্য করতে না, পাঠান ভাই যেটা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বললেন, আমি একটু দ্বিমত পোষণ করব। যে কারণ পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি, সেই চুক্তিতে বলা হয়েছে সেখানকার যে বৈশিষ্ট্য, মানে
পাহাড়িদের যে সংখ্যাগরিষ্ঠ ইন্টারন্যাশনাল তাই সেটি আছে। থাকা তাদের এবং- স্বকীয়তা। এবং তাদের স্বকীয়তা থাকা, তাদের Indigenous- আলাদা বৈশিষ্ট্য থাকা, এবং সে কারণে এই চুক্তি স্বায়ত্তশাসন হয়নি, কিন্তু তাদের নিজস্ব এক ধরনের, যেমন এটা যেন কি বলে এরশাদ সাহেবের সময় হয়েছে, এখন সেটা রক্ষা করা। আর দ্বিতীয় হচ্ছে যে সন্ত্রাসী বলি বা জঙ্গি গোষ্ঠী বলি বা বিদেশি শক্তি বলি, তারা তখনই সুযোগ পায় যখন আমাদের জাতীয় বিভেদটা বাড়ে। যত জাতীয় আমরা বিভেদটা বলবো তৈরি কি, হয়। মানে মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সরকার মানুষকে, আমরা একটা মৌলিক অধিকারের কথা বলি না, এটা কিন্তু দেওয়ার একটা সুযোগ তৈরি করেছেন। জি, পাহাড়ি এলাকায় শেষ করবো। যানবাহন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, রাস্তাঘাট হচ্ছে, অবকাঠামো হচ্ছে, এই জিনিসটা কিন্তু করতে পেরেছেন। এটা এদের দীর্ঘদিনের দাবি ছিল। শেষ করবো। এবং আগে যে হারে ঘটনাগুলি ঘটতো, এগুলি কিন্তু এখন ঘটছে না। এই কেএনএফদের একটা হয়েছে, এটা আমি মনে করি সরকার খুব অল্প সময়ের মধ্যেই এটা নির্মূল করবে। তবে তিনজনকে KNF অনেক এর ধন্যবাদ পিছনে আমার কারা সময় আছে? দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সংবাদ। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।